আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বৈরাচারের মতো লোক থাকলে দেশে মনে হয় উন্নত হবে, আর এই ছাড়া উন্নতর কোনো ক্যাপাসিটি আমি দেখতেছি না এখন পর্যন্ত। প্রথম 2 মাস পরেই মনে করছি দেশ ঠিক হয়ে যাবো, ঠিক হওয়ার তো দূরের কথা, আমাদের আরো ক্ষতি হয়ে গেছে। প্রথমে জাতিসংঘ এবং এখন যুক্তরাষ্ট্র দুই শক্তি আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে তারা এই যে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হয়েছে তাকে সম্পূর্ণভাবে তাদের ম্যান্ডেট বা স্বীকৃতি দিতে প্রস্তুত নয়। এটি ইউনূস সরকারের জন্য একটি ভয়াবহ কূটনৈতিক এবং প্রতীকী সেটব্যাক। সরকার প্রচার চালাচ্ছিল যে এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে, মানে সবচেয়ে বড় ভালো গ্রহণযোগ্য নির্বাচন করবে, বিশ্ব সম্প্রদায়তে অংশ নেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়নের একটি সীমিত পর্যবেক্ষণ মিশন ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা বা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে হাজির হচ্ছে না। আবার ইউরোপীয় ইউনিয়নকে মূল্য দেখানো হয়েছে এয়ারবাস কেনার, অস্ত্র কেনার, ফলে তারা এই নির্বাচনে এসে হাজির হয়েছে। এটি শুধু একটি শূন্যস্থান তৈরি করেনি, বরং সার্বিক নির্বাচনী প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন দেখিয়েছিল তা এখন আক্ষরিক অর্থেই ধূলিসাৎ হয়ে গেছে। কথিত সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ধোঁয়া তুলে যে নির্বাচনী আয়োজন চলছে তাকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহা ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বাচন পর্যবেক্ষণে অনাগ্রহী মনোভাব এই সরকারের জন্য এক বিশাল কূটনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এটি কেবল একটি সাধারণ সংবাদ নয়, বরং ইউনূসের অবৈধ প্রশাসনের জন্য একটি থাপ্পড়, যা তাদের সাজানো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ পেরেকটি ঢুকে দিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্কের অন্ত নেই, তেমনি বাইরের দুনিয়াতেও এর গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমদ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর যে তথ্য দিয়েছেন তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওয়াশিংটন এই নির্বাচনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে তারা ফরমাল বা আনুষ্ঠানিক কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। যদিও বলা হয়েছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পর্যবেক্ষক দল এম্বাসির ভেতর থেকে বা স্থানীয় দূতাবাসের কর্মকর্তারা তাদের রুটিন কাজের অংশ হিসেবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় ভোট দেখতে যেতে পারেন। কিন্তু কূটনীতির ভাষায় এর অর্থ অত্যন্ত গভীর। যখন কোনো পরাশক্তি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করে তখন বুঝতে হবে তারা এই নির্বাচনী প্রক্রিয়ার দায়ভার নিতে চাইছে না, কিংবা সেই প্রক্রিয়াকে এতটাই ত্রুটিপূর্ণ মনে করছে যে সেখানে রাষ্ট্রীয় সম্পদ এবং জনবল ব্যয় করাকে তারা অপ্রয়োজনীয় মনে করছে। দূতাবাসের কর্মকর্তারা ভোট দেখতে যাওয়া আর ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক মিশন পাঠানো তো এক বিষয় নয়। আপনার কি মনে হয় এক বিষয়? স্থানীয় কর্মকর্তারা যা করবেন তা হলো পরিস্থিতির উপর নজর রাখা। এটি নির্বাচনের শুদ্ধতা বা বৈধতা দেওয়ার কোনো সনদ নয়। এর আগে জাতিসংঘের পক্ষ থেকেও একই ধরনের নেতিবাচক বার্তা এসেছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের নেই। তিনি যুক্তি দেখিয়েছিলেন নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ সাধারণত পর্যবেক্ষক পাঠায় না, যদিও এটি তাদের দীর্ঘদিনের নীতি। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে এবং একটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে, তখন জাতিসংঘের এই নির্লিপ্ততা প্রমাণ করছে যে আন্তর্জাতিক ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে ইউনূস সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই জাতিসংঘই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিরস্ত্র রেখে এবং বাংলাদেশের সেনাবাহিনীর উপর চাপ দিয়ে এই সন্ত্রাসীদের দমনে বাধা দিয়ে। জাতিসংঘ যদি মনে করত যে এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রক্রিয়া চলছে, তবে হয়তো তারা বিশেষ ম্যান্ডেটের মাধ্যমে হলেও পর্যবেক্ষক পাঠাতো। কিন্তু তাদের এই পিছুটান বুঝিয়ে দিচ্ছে যে তারা এই জগা খিচুড়ি পরিস্থিতির অংশ হতে চায় না। দুজারিক অবশ্য বলেছেন নির্বাচনের কারিগরি সহায়তা বা জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশের বিষয়টি তারা দেখবেন, কিন্তু মূল পর্যবেক্ষণের দায়িত্ব থেকে সরে আসা মানেই হলো নির্বাচনের ফলাফলের দায় তারা নেবে না। সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই তথাকথিত নির্বাচনের আয়োজকরা ভেবেছিল তাদের
পশ্চিমা প্রভুরা এসে তাদের পিঠ চাপড়ে দেবে এবং নির্বাচনের দিন বুথে বুথে ঘুরে এই অবৈধ আয়োজনকে বৈধতার স্ট্যাম্প দেবে। কিন্তু বাস্তবতা হলো একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আর কোনো উল্লেখযোগ্য আন্তর্জাতিক পক্ষ এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী নয়। ইউরোপিয়ান ইউনিয়ন কেন পাঠাবে সেটা আগে বলেছি। ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতি থাকলেও জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এই নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এটি একটি সাজানো নির্বাচন। একটি সাজানো নির্বাচনে পর্যবেক্ষক না থাকা মানে হলো সরকার যা খুশি তাই করতে পারবে, কিন্তু সেই ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না। ইউনুসের প্রশাসন চেয়েছিল পর্যবেক্ষকদের উপস্থিতি দিয়ে তারা বিশ্বকে দেখাবে যে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আমেরিকা এবং জাতিসংঘের এই সিদ্ধান্ত তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। একে তো সরকার অবৈধ, তার উপর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। এমত অবস্থায় পর্যবেক্ষকদের এই বয়কট সরকারের নৈতিক ভিত্তিকে সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে। এরপর আর কি বলবো বলুন। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারেনি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে যারা অংশ নিচ্ছে তারাই বলছে। যেখানে পোস্টাল ব্যালটের মতো কারিগরি বিষয় নিয়ে আলোচনা চলছে এবং তাতে কি কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে আমি আগের ভিডিওতে বলেছি। মানে ভাঙা ঘরে আলপনা আঁকার মতো হয়ে যাচ্ছে। মার্কিন প্রতিনিধি দল হয়তো জানতে চেয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ির বিষয়ে, যা ইঙ্গিত দিচ্ছে যে তারা জানে এই সরকারের অধীনে মানবাধিকার এবং প্রশাসনিক নিরপেক্ষতা কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। নির্বাচন কমিশন বলছে স্থানীয় খবর স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হচ্ছে। এটি একটি দায় সারা জবাব। মূল সমস্যা হলো একটি অনির্বাচিত সরকারের অধীনে পুলিশ প্রশাসন কখনোই নিরপেক্ষ আচরণ করতে পারে না। আর পর্যবেক্ষক না থাকার ফলে এই প্রশাসনিক কারচুপির বিষয়টি দেখার কেউ থাকবে না। ফলে আমেরিকা এবং জাতিসংঘের এই সরে দাঁড়ানো প্রকারান্তরে এই বার্তা দিচ্ছে যে তারা জানে কি হতে চলেছে, তারা এর সাক্ষী হতে চায় না। এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষণে সেটব্যাক বা বড় ধরনের পশ্চাৎপসরণ বলা হচ্ছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক সমর্থনের উপর ভর করে টিকে থাকার চেষ্টা করেছে। তারা ভেবেছিল পশ্চিমা বিশ্বের আশীর্বাদ তাদের সব অবৈধতাকে ঢেকে দেবে, কিন্তু নির্বাচনের মতো একটি ক্রিটিক্যাল ইভেন্ট যখন প্রধান দুই আন্তর্জাতিক শক্তি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, তখন বুঝতে হবে সরকারের পায়ের তলায় আর মাটি নেই। পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তটি প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় সম্ভবত এই সরকারের স্থায়িত্ব এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। তারা হয়তো মনে করছে এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের পরিবর্তে তা আরো ভয়ঙ্কর করে তুলবে। তাই তারা নিরাপদ দূরত্ব বজায় রাখা শ্রেয় মনে করছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে শেরপুরে ভয়াবহ মারামারি হয়েছে এবং একজন জামায়াত নেতা নিহত হয়েছে। ইউনূস সরকার তো চেয়েছিল আন্তর্জাতিক শোডাউন করতে, কিন্তু এখন তারা দেখছে যে তাদের আমন্ত্রণে সাড়া দিচ্ছে না কেউ। দেখা যাক এই সাড়া না দেওয়ার মধ্যেই কতটা গ্রহণযোগ্য হিসেবে চালিয়ে দেওয়া সম্ভব, সেটা ইউনূস কি করে সেটা দেখতে চাই। ডক্টর ইউনূসের অবৈধ সরকার যে নির্বাচনের নাটক সাজিয়েছে তার চিত্রনাট্য এখন আর ঠিকঠাক কাজ করছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই প্রত্যাখ্যান সরকারের বৈধতার সংকটকে আরো গভীর করে তুলছে। নিজেদের নাম এবং সুনাম তারা কলঙ্কিত চায় না, এই অধ্যায়ের সঙ্গে জড়াতে চায় না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ইউনূস সরকারের কূটনৈতিক ব্যর্থতা ততই প্রকট হচ্ছে। বিশ্ব মোড়লদের এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে এই অবৈধ সরকারের নির্বাচনী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার মানে হচ্ছে শেষ পর্যন্ত হয়তো নির্বাচনটাই নাও হতে পারে। দেখুন কি থেকে কি হয় বলা তো যায় না, আসলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি কিন্তু বরাবর বলেছি নির্বাচন হবে না, এখনো বলছি নির্বাচন হবে না। দর্শক, 28শে জানুয়ারি আমাদের ভিডিও শিরোনাম ছিল হ্যাঁ ভোটের মিশন, আমলাদের জেলাতঙ্ক, মুখোমুখি ইসি ও সরকার। ওই ভিডিওতে আমরা বলেছিলাম সরকার ও সরকারের উপদেষ্টারা আর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ও হারজোর সংবিধানের খসড়ার উদ্ভাবক আলী রিয়াজ প্রকাশ্যে হ্যাঁ ভোটের প্রচারে যে কোমর বেঁধে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। ওই ভিডিওর প্রচার একদিনের মধ্যে ঘুম ভেঙেছে নির্বাচন কমিশনের। চোখ কষলে তারা জারি করেছে নির্দেশনা, সরকারকে দেওয়া চিঠি দিয়েছে মহা হুঙ্কার। নির্বাচন পরিচালনার জন্য দণ্ডমুণ্ডের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি বলছে হ্যাঁ বা নায়ের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই, যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। ইসির এমন চিঠির পর হারজোর সংবিধানের প্রবক্তা আলী রিয়াজ নিজেদের অপরাধ ঢাকতে সুর পাল্টে ফেলেছেন। আগে তিনি দাবি করেছিলেন বড় বড় আইনজীবী আর সংবিধান বিশেষজ্ঞরা রায় দিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে কোনো বাধা নেই, কিন্তু ইসির চিঠির পর তিনি বলছেন আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিস্তারিত জানাবেন।
অধ্যাপক আলী রিয়াজ যতই নতুন কোনো ব্যাখ্যা খুঁজুক না কেন, সূত্রগুলো বলছে ইতিমধ্যে দণ্ডযোগ্য অপরাধে জড়িয়ে গেছে অধ্যাপক ইউনূস প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্তা ব্যক্তি। প্রশ্ন উঠেছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা 1.5 মাস ধরে যে আইন লঙ্ঘন করলেন তার প্রতিকার কিভাবে হবে, সেই সঙ্গে কোটি কোটি টাকা মৎস্যের দায় চাপবে কাদের ঘাড়ে। সূত্রগুলো বলছে সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ এবং শাস্তি দাবি করে শিগগিরই রিট দায়ের হতে পারে উচ্চ আদালতে। হ্যাঁ ভোটের প্রচারে সরকার যে 6 মন্ত্রণালয়কে 140 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তা নিয়ে পড়েছে মহাবিপদে। ইসির চিঠি পাওয়ার পর সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা যারা এতদিন হ্যাঁ ভোটের প্রচারে আদা জল খেয়ে নেমেছিল, তারা এখন এমন অজ্ঞতার জন্য অধ্যাপক রিয়াজকে দায়ী করছেন, খুঁজছেন আইনি জটিলতা থেকে পার পাওয়ার পথ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবকিছু ঠিকঠাক থাকলে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হবে জুলাই সনদের উপর গণভোট। এই সনদে 80টিরও বেশি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে 49টি প্রস্তাব সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। জুলাই সনদের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে আছে ব্যাপক ধোঁয়াশা, আর সুধীজনদের মধ্যে আছে ব্যাপক অসন্তোষ। সরকার তার নিজের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে হ্যাঁ ভোটের পক্ষে কয়েক সপ্তাহ ধরে আদা জল খেয়ে প্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলেও এর ধার ধারতে দেখা যায়নি। উল্টো সরকারের শীর্ষ পর্যায় থেকে দাবি করা হয় তাদের প্রচার চালাতে আইনি কোনো বাধা নেই। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে মাঠের পুলিশ কর্মকর্তারাও চালাচ্ছেন হ্যাঁ ভোটের প্রচার। হাজারো সংবিধানের খসড়া যার পরিকল্পনায় তৈরি, সেই আলী রিয়াজ তো সমালোচনাকারীদের উল্টো পরোক্ষ হুমকিও দিয়েছেন। সমালোচনাকারীরা জুলাই আন্দোলনের বিরোধী কিনা সেই প্রশ্ন তুলেছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের এই মুখ্য সমন্বয়ক 24শে জানুয়ারি সিলেটে এক সভায় বক্তব্য দেন। এ সময় তিনি দাবি করেন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে আইনি কোনো বাধা নেই। বলেন বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। প্রচারে আইনগত বাধা আছে এমন কোনো রেফারেন্স কেউ দেখাতে পারবেন না। যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছেন তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এরপর দিন সরকারের সিদ্ধান্তের পক্ষে আলী রিয়াজের বয়ান তুলে ধরা হয় দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটিতে ছাপা হওয়ার সাক্ষাৎকারে আলী রিয়াজ দাবি করেন গণভোটে সরকারের পক্ষ নেওয়ার সুযোগ আছে। কোনো ধরনের আইনি ব্যাখ্যা না দিয়ে ডক্টর রিয়াজ দাবি করেন গণভোটে পক্ষ নেওয়ার ক্ষেত্রে সরকারের আইনিভাবে কোনো বাধা নেই। তিনি বলেছেন এমনকি যারা এ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন তারাও কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে আইনি কোনো বাধা নেই। দর্শক, আলী রিয়াজ সংবিধান আরপিও দেখিয়ে যে দাবি করছেন সেটি একদমই অসত্য। এটি যে মিথ্যাচার তার নতুন করে প্রমাণ হলো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে। ইসি নির্দেশনায় বলা হয় গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হ্যাঁ বা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। শুধু তাই নয়, গণভোট অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের পক্ষ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলেও সতর্ক করেছে ইসি। অর্থাৎ আলী রিয়াজের দাবি ধুলোয় মিশে গেছে ইসির এই নির্দেশনায়। আলী রিয়াজ অবশ্য এখন সুর পাল্টে ফেলেছেন। 18 জানুয়ারি দৈনিক বণিক বার্তায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে আলী রিয়াজ বলেছেন সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনায় এক বাক্যে মত পেয়েছি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর আইনগত নিষেধাজ্ঞা নেই। ইসি চিঠি পাওয়ার পর যখন সংবিধানকে আলী রিয়াজ নতুন করে জানতে পারলেন তখন দৈনিক সমকালকে বলেছেন তারা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছেন, আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন। আলী রিয়াজের পাশাপাশি প্রধান উপদেষ্টার বহুল আলোচিত প্রেস সচিব হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান জানিয়ে তো বলেই দিয়েছিলেন যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। এমনকি সরকারি প্রচারের পক্ষে আইন বিশেষজ্ঞরা কোনো সমস্যা দেখছেন না বলেও দাবি করেছিলেন। ইসির চিঠির অনুলিপি 29শে জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়। ইসি সরকারকে ঘায়েল করছে সরকারেরই করা অধ্যাদেশ দিয়ে। ইসি বলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের জারি করা 2025 সালের গণভোট অধ্যাদেশের 21 ধারা এবং 1972 সালের আরপিওর 86 অনুচ্ছেদ অনুযায়ী সরকার নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে। 2025 সালের গণভোট অধ্যাদেশের 21 ধারায় বলা হয়েছে 1972 সালের আরপিওতে যেসব কাজকে অপরাধ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে সে কাজগুলো গণভোটের ক্ষেত্রে করলে একই অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন হবে। আরপিওর 86 অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি
কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন, তাহলে সেটি হবে দণ্ডনীয় অপরাধ। ইসির চিঠিতে বলা হয়েছে, এসব বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যায়ের পক্ষে বা নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না, কারণ এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের তাহলে শাস্তি কি? আরপিওতে বলা আছে সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছর এবং অর্থদণ্ড দেওয়া যাবে। এসব বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে ইসি। প্রশ্ন হলো, এই ব্যবস্থা কাদের বিরুদ্ধে নেওয়া হবে? ইসি নির্দেশনার একদিন আগেও একটি ভিডিও পোস্ট করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। এতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই ধরনের আহ্বানের একাধিক পোস্ট রয়েছে কয়েক সপ্তাহে। অবাক করার বিষয় হলো, ইসি নির্দেশনা পাওয়ার পরেও সেসব পোস্ট বহাল তবিয়তে প্রদর্শিত হচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। অর্থাৎ আইনের গরু ইসির চিঠিতে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নেই। এভাবে সর্বোচ্চ পর্যায় থেকে আইন লঙ্ঘনের উদাহরণ তৈরির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কথিত ইতিহাস সেরা নির্বাচন। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখার পূর্ণ কর্তৃত্ব ইসির হাতে। সংবিধানের 126 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। ইসির চিঠির পর এখন তার সরকারকে মানতেই হবে। দেরিতে হলেও ইসির ঘুম ভাঙায় বিপদে পড়ে অনেকটাই হতবাক হয়ে গেছেন সরকারের কর্তা ব্যক্তিরা। ভোট গ্রহণের মাত্র 12 দিন আগে ইসির এই নতুন নির্দেশনা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ মাঠ পর্যায়ে সরকারের সব কর্মকর্তা ইতিমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। জাতির উদ্দেশ্যে 19 জানুয়ারি অধ্যাপক ইউনূস হ্যাঁ ভোটের পক্ষে বিশেষ ভিডিও বার্তা দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারের জন্য 140 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই 140 কোটি টাকার এখন কি হবে? ইতিমধ্যে সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। সরকারের সব কার্যালয়, ব্যাংক, বিমা সহ সব ধরনের স্থাপনায় হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার, বিলবোর্ড টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, সরকার একটি পক্ষের চিন্তা ইসি নির্দেশনা ঠেকাতে নতুন করে গণভোট অধ্যাদেশে সংশোধনী আনার চিন্তা করছে সরকার। কিন্তু সেটি হলে বিপদ আরো বাড়বে, কারণ তাতে প্রমাণ হয়ে যাবে এতদিন যে প্রচার চালিয়েছিল তা বিদ্যমান আইন অনুযায়ী অপরাধ হিসেবেই গণ্য হবে। সরকারের বিপদ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আরো একটি খবরে সূত্রগুলো বলছে, রবিবার কোর্ট খুললে এ নিয়ে উচ্চ আদালতে রিট করতে পারেন একদল আইনজীবী। সেটি হলে পুরো গণভোটই প্রশ্ন এবং বাধার মুখে পড়ার আশঙ্কা দেখা দিবে। ওই আইনজীবীদের ধারণা, ইসির নির্দেশনার পরও গায়ের জোরে চলা এই সরকারের আচরণে কোনো পরিবর্তন আসবে না বলে তাদের ধারণা। সেক্ষেত্রে ইসির পক্ষে তেমন কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। আইনজীবীরা বলছেন, গণভোটে না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে মানেই হলো জনগণের একটি অংশ সংস্কারের বিপক্ষে থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে কেবল হ্যাঁ ভোটের প্রচারণা চালালে না পাক্ষিক জনগণের ট্যাক্সের টাকায় তাদেরই বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এটি একটি গভীর নৈতিক ও আইনি সংকট। এটি সাম্য ও ন্যায় বিচারের নীতির পরিপন্থী। এছাড়া 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আচরণ বিধিমালার ধারা 25-3 অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো নির্বাচনী প্রচারে প্রভাব খাটাতে পারেন না। দর্শক, শেষ পর্যন্ত বর্তমানের ব্যাখ্যাতীত সরকার ইসির ব্যাখ্যাকে যদি অগ্রাহ্য করে, তাহলে পুরো নির্বাচনী এক জটিল সংকটের মুখে পড়ে যেতে পারে, এমন আশঙ্কা করছেন অনেকে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের নমুনাও কিন্তু রাজনৈতিক মাঠে এই ভয়াবহ একটা বিভক্তির পরিবেশেও কিন্তু অটল থেকেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি কি তাহলে তারেক রহমান ক্ষমতায় এলে সত্যিই তুলে নেবেন? শেখ হাসিনা যে আহ্বান তাকে জানিয়েছেন, এই যে শেখ হাসিনা বলে বসলেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি আহ্বান জানাবো, এটাই কি শেখ হাসিনা, তারেক রহমান, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত সরকার, আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী তাদের মধ্যে আলাপচারিতার ফল? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরবার ব্যবস্থা করতে পারবার পর থেকেই এই প্রচারণাটা চলে আসছিল যে তারেক রহমান বাংলাদেশে ফেরার এক রকমের সমর্থন পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকেও, এই কথার ভিত্তিতে বা এই প্রতিশ্রুতির ভিত্তিতে যে তিনি
বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবেন। বিশেষভাবে ভারতের সঙ্গে বিএনপির সখ্যতার ভিত্তি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে তারেক রহমানের সক্রিয়তার বিষয়টি, সেটা একরকম ভারতে বাংলাদেশে দুতরফেই বারবার আলোচিত হচ্ছিল। তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় মানে জামায়াতে ইসলামী তাদের মূল প্রতিদ্বন্দ্বী, তার নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তো বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বলেই বেড়াচ্ছেন যে ভারতের সঙ্গে 3 চুক্তি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। তার প্রথম চুক্তিটি হচ্ছে এই যে তিনি বাংলাদেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করবেন, মানে বাংলাদেশে তিনি আওয়ামী রাজনীতির আবারও প্রবেশাধিকার দেবেন, তাদেরকে পুনর্বাসিত করবেন। এরপর বিএনপি এ ধরনের চুক্তির কোনো ভিত্তি নেই, জামায়াতে ইসলামী মিথ্যা প্রচারণা করছে বলে প্রতিবাদ জানালেও এই আলাপটা থামেনি। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যখন নিয়মিত ব্রিফিংয়ে এসেছেন তখন ভারতীয় সাংবাদিকরা তারেক রহমান ফেরবার পরপরই তাকে প্রশ্ন করেছিলেন যে ভারত নাকি তারেক রহমানকে দেশে ফিরতে সমর্থন দিয়েছে, এ কথাটা কি সত্যি? তারপর তো পানি আরো গড়িয়েছে। ভারতের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা যে বেড়েছে তার প্রমাণ বুঝতে বাকি থাকেনি যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন, প্রধানমন্ত্রী মোদী শোক বার্তা দিয়েছেন, আর সর্বশেষ ভারতের সংসদে শোক প্রস্তাব পাঠ হয়েছে, নীরবতা পালন হয়েছে খালেদা জিয়ার শোকে। এই সব মিলিয়ে ভারত আর তারেক রহমানের ঘনিষ্ঠতা নিয়ে যেমন নির্বাচনের হাওয়ার মধ্যে আলাপ বেড়েছে, সবচেয়ে বেশি যে আলাপ বেড়েছে সেটা হচ্ছে এই ঘনিষ্ঠতার মূল ভিত্তি হয়ে আছে তারেক রহমান আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। শেখ হাসিনা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ মাধ্যম উইয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে তার উচিত হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কারণ শেখ হাসিনা তারেক রহমানকে বলছেন যে একটা কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না এবং আওয়ামী লীগ প্রস্তুত একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে। শেখ হাসিনা উইয়ান নিউজের ওই সাক্ষাৎকারে, যে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান আর বিএনপিকে কি বিশ্বাস করা যায়, তখন তিনি একদিকে যেমন বলেছেন তারেক রহমান জনগণের টাকা লুটপাট করে লন্ডনে আরামে নির্বাসনে 17 বছর কাটিয়ে এখন একটা ভালো সময়ে দেশে ফিরে এসেছেন। তিনি যেমন বলেছেন যে বিএনপি সুযোগ পেলেই খুব স্বল্পমেয়াদী লাভের জন্যও চরমপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে ফেলতে পারে, সেটাই বিএনপিকে নিয়ে তার সবচেয়ে বেশি শঙ্কা। এই সব কথা যেমন তিনি বলেছেন, তেমনি শেখ হাসিনা আই উড আর্জ দেম টু, মানে আমি বিএনপির প্রতি তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আবারও ফিরিয়ে আনতে যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই অবস্থায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশিত হলো যখন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সাময়িকীগুলোর একটি টাইম ম্যাগাজিনে, সেই সাক্ষাৎকারটি, যে সাক্ষাৎকার নিতে টাইম ম্যাগাজিনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যুরো চিফ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এলেন, যে সাক্ষাৎকারের মাধ্যমে তারেক রহমানকে একরকমের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে টাইম ম্যাগাজিনে, যে সাক্ষাৎকারে এর পাশাপাশি টাইম ম্যাগাজিনের সাংবাদিক তাকে প্রডিগাল সান মানে পথভ্রষ্ট পুত্র, তারপর অন্ধকার সময়ের রাজপুত্র, ঘুষ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, মার্কিন তার বার্তায় যাকে কিনা সহিংসতা এবং চৌর্যবৃত্তির প্রশাসনের কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছে, এমন নানা কথা বলা হলেও তারেক রহমান ওই সাক্ষাৎকারে, আমি নিশ্চিত তার যথেষ্ট সুযোগ ছিল, তিনি কোনোভাবেই আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে কোনো নেতিবাচক বাক্য বা শব্দ উচ্চারণ করেন নাই। তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল তার বিরুদ্ধে দুর্নীতির এত অভিযোগ, যেই অভিযোগে তিনি ১/১১ সরকারের সময় চরম নির্যাতনের শিকার হয়েছিলেন, সে প্রসঙ্গে তারেক রহমান সোজাসুজি উত্তর দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছে, কাজেই তিনি সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। কিন্তু শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে সেসব মামলা চলতে পেরেছে এতদিন, বা এমন কোনো অভিযোগ তিনি আনেননি। বরং
11 সরকারের সময় তিনি যে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন হেফাজতে থাকা অবস্থায়, সাংবাদিক যখন ওই প্রসঙ্গে আলাপ করেছেন টাইম ম্যাগাজিনে, তারেক রহমান তখন বলেছেন এখনো যখন বেশি শীত পড়লে তিনি পিঠে ব্যথা অনুভব করেন, তখন তিনি মনে করেন যে তার একটা দায়িত্ব আছে যে এ ধরনের ঘটনায় এরকম রাজনৈতিক প্রতিহিংসার শিকার যেন আর কেউ না হয় সেটা নিশ্চিত করা। তার মা কারাবরণ করেছিলেন, তার মাকে দুর্নীতির দায়ে মামলার মুখোমুখি হতে হয়েছে 11 সরকারের সময়। এরপর শেখ হাসিনা আমলের পুরোটা সময়ই তিনি আইন, বিচার, গ্রেফতার এসবের মুখোমুখি ছিলেন। এ প্রসঙ্গে যখন কথা হয়েছে তখনও টাইম ম্যাগাজিনে তিনি বলেছেন ওগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচার ছিল বটে, কিন্তু শেখ হাসিনার নাম কিংবা আওয়ামী লীগের নাম উল্লেখ করেন নাই। মায়ের মৃত্যুতে অশ্রুসজল হয়েছেন, কিন্তু বিএনপির অনেক নেতা যেমন অভিযোগ করেন যে শেখ হাসিনাই একরকম তার মাকে কারারুদ্ধ করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিংবা বিএনপি পন্থী অনেকে যেমন বলেন যে শেখ হাসিনা কারাগারে রেখে স্লো পয়জনিং করেছেন খালেদা জিয়াকে, এমন কোনো অভিযোগ তারেক রহমান তার বাগানে বসে, ঢাকার বাড়ির বাগানে বসে যখন টাইম ম্যাগাজিনের সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন তখন করেন নাই। বরং তারেক রহমান যে বিরাট সাহসী একটা মন্তব্য করেছেন এই সাক্ষাৎকারটিতে, যে সাক্ষাৎকারটিতে ক্রমাগতভাবে আসলে সাংবাদিক বিভিন্নভাবে তাকে ইউনিভার্সিটি ড্রপ আউট, মানে তিনি যে একজন গ্র্যাজুয়েটও নন, ইউনিভার্সিটির পড়ালেখাও শেষ করতে পারেন নাই, কিংবা তার সম্পর্কে আরো নানা রকম অভিযোগ, এমনকি তাকে বেশিরভাগ লোক এখনো বাংলাদেশে খাম্বা তারেক বলে চেনে, এমন সব কথা যদিও বা সাংবাদিক সেখানে উল্লেখ করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারেক রহমানের এই সাক্ষাৎকারটি বিশেষ হয়ে উঠেছে তার এই সাহসী মন্তব্যটির জন্য, যে এমন একটা পরিস্থিতিতে যখন সরাসরি বলা হচ্ছে ভারতের সমর্থনে তিনি এসেছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে তিনি বাংলাদেশে ফিরতে পেরেছেন, নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, তারেক রহমান এই প্রভাবশালী ম্যাগাজিনের সাক্ষাৎকারে সরাসরি বলেছেন কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া তিনি আদর্শিকভাবে পছন্দ করেন না। তিনি সরাসরি উত্তর দেন নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক ছিল কি ছিল না। সাংবাদিক লিখছেন যে রহমান won't be drawn out on whether excluding the আওয়ামী লীগ was correct, মানে ওই প্রশ্নের উত্তর দিতে তাকে টেনে আনা যায়নি বটে, কিন্তু তারেক রহমান বলেছেন তিনি ইন প্রিন্সিপাল, তিনি আদর্শগতভাবে কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী নন। তিনি বলেছেন যে আজকে যদি আপনি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করেন তাহলে কি গ্যারান্টি আছে, কি নিশ্চয়তা আছে যে আগামীকাল আপনি আমার দলকে নিষেধ করবেন না? কাজেই তারেক রহমান বলেছেন অবশ্যই যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকেন তাকে তার বিচারের মুখোমুখি হতে হবে, দে মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্সেস। যদি কেউ অপরাধ করে থাকেন সে অপরাধের বিচার হতে হবে, কিন্তু রাজনৈতিক দলকে ঢালাওভাবে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। তারেক রহমানের এই অবস্থান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবেই মনে করায় যে যেমনভাবে বিএনপি কিন্তু রাস্তায় নামেনি, বিএনপি ছাত্রদল কেউই রাস্তায় নামেনি যখন মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডেডলাইন দিয়ে হাসনাত আব্দুল্লাহ রাস্তায় নেমে এসেছিলেন, এবং তার সঙ্গে এসে জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ইসলামপন্থী দলগুলো যুক্ত হয়েছিল। বিএনপি কিন্তু তখন আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামেনি। সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার পর বিএনপি যদিও সে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল, কিন্তু বিএনপি কখনো এই দাবি নিজে তোলেনি। আর জাতীয় পার্টি নিষেধাজ্ঞার দাবিতে যখন তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তরুণ নেতা নুরুল হক নুরু, ভিপি নুরু, গণ অধিকার পরিষদ নেতা, সেই ভিপি নূর আর তার সাধারণ সম্পাদক রাশেদ খান বিরাট মিছিল নিয়ে রাস্তায় নেমে এলেন এবং জাতীয় পার্টি অফিস অভিমুখে ভাঙচুর, অগ্নিসংযোগের দিকে অগ্রসর হলেন, এবং তাদের মিছিলের আকার দেখে এটা বুঝতে অসুবিধা হচ্ছিল না যে নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামী সহ জনবলে অত্যন্ত শক্তিশালী বিভিন্ন রাজনৈতিক পক্ষ তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু জাতীয় পার্টি নিষেধাজ্ঞার ওই দাবির সঙ্গে নুরুল হক নুরু কিংবা কোনো দল যে দাবিতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি পরে ডেডলাইন দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন, বিএনপিকে কিন্তু পাশে পাওয়া যায় নাই। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীররা নুরুল হক নুরুকে জাতীয় পার্টি নিষেধাজ্ঞার দাবিতে রাস্তায় নামার পর সেনাবাহিনী ব্যাপক প্রহার করার পর যে জরুরি মিটিং যমুনায় ডেকেছিলেন ডক্টর ইউনূস, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন বটে, কিন্তু বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন যে জাতীয় পার্টি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের মধ্যে কোনো আলাপ হয় নাই। জাতীয় পার্টি যে এখনো রাজনীতিতে টিকে আছে, নিষেধাজ্ঞায়
কবলে পড়ে নাই এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে, তার একটা বড় কারণ বিএনপির এই পাশে দাঁড়ানো। সেটা কিন্তু জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব এরাও স্বীকার করেন। কাজেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের নমুনাও কিন্তু রাজনৈতিক মাঠে এই ভয়াবহ একটা বিভক্তির পরিবেশেও কিন্তু অটল থেকেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি কি তাহলে তারেক রহমান ক্ষমতায় এলে সত্যিই তুলে নেবেন? শেখ হাসিনা যে আহ্বান তাকে জানিয়েছেন, এই যে শেখ হাসিনা বলে বসলেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি আহ্বান জানাবো, এটাই কি শেখ হাসিনা, তারেক রহমান, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত সরকার, আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী তাদের মধ্যে আলাপচারিতার ফল? সেসব প্রশ্নের উত্তর পেতে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে তারেক রহমানকে। টাইম ম্যাগাজিন যেমন বলছে, সত্যিকার অর্থে ভোটে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব পেতে হবে, নিশ্চয়ই তাকে তেমন সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে যেই সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি তেমন সিদ্ধান্ত নিতে পারবেন। তবে তারেক রহমানকে বাহবা দিতেই হয় যে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব কম কথা বলেছেন। শুরুতেই বলেছেন তিনি কথায় তত ভালো না, বরং তিনি কোনো একটা কাজ পেলে সে কাজটি শেষ করায় বিশ্বাসী। সেই সাক্ষাৎকারেও তারেক রহমান যে সুস্পষ্ট করে বললেন রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে তার আদর্শিক আপত্তি আছে, সেটা বড় ধরনের সাহসী মন্তব্যই বটে। তারেক রহমানকে টাইম ম্যাগাজিন এই প্রসঙ্গেও জিজ্ঞেস করেছিল যে 2024 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তন তো ইসলামপন্থীদের বিরাট উত্থান। তারেক রহমান সে প্রসঙ্গেও উত্তরে বলেছেন, ইসলামপন্থীদের উত্থান, চরমপন্থা নিয়ে আশঙ্কা এর কোনো বিষয়ে না যেয়ে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ চায় এমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হোক যেই রাজনৈতিক অধিকারে তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে। এবং তারেক রহমান বলেছেন সকল মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে তাই একসঙ্গে কাজ করতে হবে। সকল মানুষ একসঙ্গে এবং সকলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই অঙ্গীকার প্রকাশটিও আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।